আমার বিয়ে হয়েছে আজ 3 দিন, কিন্তু সায়ান সারাদিন আমার সাথে স্বাভাবিক থাকলেও রাতে ঘুমানোর সময় হলে আস্তে করে পিয়া তুমি শুয়ে পড়ো বলে বালিশ নিয়ে মায়ের রুমে চলে যায়। আবার ভোরের দিকে ফিরে এসে বিছানার পাশে রাখা ডিভারে শুয়ে থাকে। আমি ব্যাপারটা প্রথমে স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি 1 সপ্তাহ হলো মাইল্ড স্ট্রোক করেছেন। মূলত ওনার অসুস্থতার কারণে আমাদের এই হুট করে বিয়ে হওয়া। এমন হুট করে বিয়েটা সায়ান আমরা দুজনের জন্যই একটু বিব্রতিকর ছিল। তবুও আমি যতটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, সায়ান যেন ততটা আড়ষ্ট হয়ে চলেছে। ভেবেছিলাম মায়ের অসুস্থতায় হয়তো ওকে ভাবিয়ে তুলছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা আমি তখনও ধরতে পারিনি। গল্প সিনেমায় যেমন দরকারি সময়ে মোবাইলে চার্জ থাকে না বা নেট পাওয়া যায় না, রাতে ঝড় ওঠে, আশেপাশে কেউ থাকে না, তেমনই আন্টির মানে আমার শাশুড়ির অসুস্থতার সময় ওনার আত্মীয় কেউ ঢাকায় ছিল না। সবাই সিলেটে এক বিয়ের অনুষ্ঠানে ছিল, আর সায়ান ছিল ইংল্যান্ডে ওর বন্ধুর বিয়েতে। আন্টি গাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ড্রাইভার ঘাবড়ে গিয়ে সামনে আমার মেডিকেল কলেজ হাসপাতালে পেয়ে তাতেই ভর্তি করায়। আমার ইন্টার্নশিপ শেষ হতে তখন মাত্র কদিন বাকি ছিল। আন্টি আমার পূর্বে পরিচিত বলে ওনাকে দেখে আমি চিনে ফেলি আর নিজ দায়িত্বে নিয়ে সব কাজ করি। ড্রাইভার কিছু বুঝতে পারছিল না বলে আমি আন্টির মোবাইলে সবার সাথে যোগাযোগ করি। সায়নের আত্মীয়তা প্রথমে অনেক টেনশনে পড়ে গেলেও আমি ওনাদের আশ্বস্ত করি আর সময়ে সময়ে ইনফরমেশন পাঠাই। অবশ্য ওনারা রাতের মধ্যে সব ঢাকায় চলে আসেন। সায়নের সাথে আমার যোগাযোগ হয় ভিডিও কলে। ভিডিওতে ওর চেহারা দেখে আমি ভেবেছিলাম কলেজ পড়িয়া কোনো ছেলে। আমার ছোট ভাই প্রত্যুষের বয়সী হবে। অসম্ভব মায়াবী নির্বল চেহারা, মায়ের টেনশনে অস্থির, কান্নাকাটি করে চোখ ফোলা, নাকের আগালাল। মনে হচ্ছিল যেন মোবাইলের ভেতর দিয়ে মায়ের কাছে ছুটে আসবে। ফ্লাইট 2 দিন পরেই ইমার্জেন্সি টিকিট পায় সে। এই 2 দিনে আমার মাথা নষ্ট করার উপক্রম। ওর যন্ত্রণায় আমি আন্টির সাথে রাতে থাকতাম। কিছুক্ষণ পর পর ভিডিও কল করে তার মায়ের ঘুমন্ত মুখ দেখাতাম। ইংল্যান্ডে বসে বসে সায়ানের অতিরিক্ত অস্থিরতা আমাকে অস্থির বানিয়ে ফেলতো। মাইল্ড স্ট্রোক করায় আন্টি এতটা অসুস্থ ছিলেন না। প্রথম দিন ওনার উপর দিয়ে ধকল গেলেও পরের দিন থেকে উনি কিছুটা সামলে ওঠেন। কিন্তু সায়ানকে বোঝাবে, আন্টি নিজেও সায়ানকে বুঝিয়েছেন তিনি সুস্থ আছেন। তবুও সায়ান শান্ত হতো না। একসময় তো আমি ধমক লাগাতাম, এত কেন অস্থিরতা। আন্টির সামনে এক একবার ধমক দিয়ে বসেছি। পরে আন্টি কী ভাবলেন ভেবে চোরা চোখে তাকিয়ে দেখি উনি মিটমিট করে হাসছেন। বলেন, আমার ছেলেটা একটু বেশি নেই, মা ছাড়া কিছু বোঝে না। আমি দিব্যি ভালো আছি বলার পরেও তোমাকে জ্বালাচ্ছে। ভালো করেছো বকে দিয়েছো। সায়ান আমাকে প্রথম দিন থেকে কেন জানি তুমি তুমি করে বলছে। আমিও তুমি করেই কথা বলছি পিচ্ছি ছেলে ভেবে। কিন্তু হসপিটালে যখন প্রথম সামনাসামনি ওকে দেখলাম, আমি তো তখন রীতিমতো ধাক্কা খেলাম। 6 ফুট লম্বা, পেটানো শরীর, সুদর্শন এক ছেলে। বড়লোকের লুতুপুতু একমাত্র ছেলে সুদর্শন হওয়া তো স্বাভাবিক, কিন্তু সায়নের চেহারায় অনেক বেশি ছেলে মানুষই মায়া মায়া ভাব ছিল। আমি দরজায় দাঁড়িয়ে ওকে দেখতে লাগি। সায়ন তার মায়ের হাত নিয়ে নিজের ঠোঁটে চেপে বসে। দুচোখ বেয়ে অশ্রু পড়ছে আর নাকটা লাল হয়ে আছে। মায়ের প্রতি কি অদ্ভুত ভালোবাসা। আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি এমন দৃশ্য। মা ছাড়া যে তার জীবন অন্ধকার তা আমি ভিডিও কলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কিন্তু সায়ান তো মোটেও কলেজ পড়ুয়া বাচ্চা ছেলে না, রীতিমতো বড়সড় সুপুরুষ। আমার চেয়ে তো মিনিমাম 3-4 বছরের বড় হবে। আমি ভিডিও কলে তা মোটেও ধরতে পারিনি। আমার এত বিব্রতিকর লাগছিল। আন্টি আমায় পেয়ে বললেন, এসো প্রিয়া, আমার পাগল ছেলে দেখো চলে এসেছে। আমি হেসে সামনে এগিয়ে গেলে সায়ান আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে সোফায় বসে পড়ে। পিয়া, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। তুমি এত সাপোর্ট দিয়েছো যে আমি বোঝাতে পারবো না। আমি এত অস্থিরতার পরেও কেন জানি তোমার উপর ভরসা করতে পারছিলাম। তুমি আম্মুর জন্য যা করছো তা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমি হেসে বললাম, আন্টির বিপদে আমি এটুকু তো করতেই পারি। আন্টি আমাকে আর আমার ভাইকে তো সবসময় আদর করেছেন। আসলে আমার আব্বু সায়নদের অফিসে HR ম্যানেজার ছিলেন। 4 বছর আগে অসুস্থতার দরুন অবসর নেন। আব্বুর চাকরির সুবাদে আমাদের অফিসে আসা যাওয়া হতো। অফিসের MD হিসেবে আন্টিকে আমরা চিনতাম। আমি মেধাবী ছিলাম বলে আন্টি সবসময় আমার লেখাপড়ার খোঁজখবর নিতেন। আমি একটু বিব্রতিকর অবস্থায় বললাম, ইয়ে মানে আমি আপনাকে না বুঝে অনেক তুমি তুমি করে কথা বলছি। আসলে আমি বুঝিনি আপনি আমার চেয়ে বড়। ওটা ব্যাপার না। অনেকে আমাকে বাচ্চা ছেলে ভেবে ভুল করে। তবে তুমি আমাকে তুমি করেই বলো প্রিয়া, ওটাই স্বস্তিদায়ক। হঠাৎ আবার আপনি আপনি শুরু করো না প্লিজ। আসলে আমি খুব দুঃখিত। আমি আপনাকে অনেক
বার শাসনও করেছি আমি আসলে। আহা, এত চিন্তা করছো কেন? আমি আম্মুর শাসনে বড় হয়েছি। আম্মু ধমক না খেলে তো আমার মনে হয় কি কি জানি নাই আমার জীবনে, বলে সায়ন মায়ের দিকে তাকিয়ে হেসে দেয়। আমি মুগ্ধ হয়ে তাকাই ওর হাসি থেকে। ওর একটা গজ দাঁত আছে, ঠিক তার মায়ের মতো। সে কারণে সায়নকে হাসলে আরও সুন্দর লাগে। ওকে এই প্রথম আমি হাসতে দেখলাম। সায়ন বলে, বুঝলে পিয়া, ধমক খাওয়া আমার ভালোই লাগে। আমাকে যারা ধমক দেয় তারা আমাকে অসম্ভব ভালোবাসে। তখন থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত সায়ান আমার সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে, যেন আমি তার পরিবারে সদ্য। কিন্তু আমাদের বিয়ে হওয়ার পর থেকে সে কেন জানি আমার দিকে চোখ পর্যন্ত তুলে তাকায়নি, যেন আমাকে দেখলে তার পাপ হবে। ডিসচার্জের দিন আন্টি যখন আমার আব্বু আম্মুকে আসতে বলেন, আমি তখন তার কারণ জানাতাম না। আব্বু একটা নীরব জায়গায় আমাদের নিয়ে গিয়ে যখন বললেন রোকে আন্টি তার একমাত্র ছেলে সায়ানের জন্য আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তখন আমি আব্বুর চোখের কোণে খুশির ঝিলিক দেখতে পেলাম। আব্বুর চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি উনি আমার উত্তর হ্যাঁই আশা করছেন। সায়নকে না করার আমার কোনো কারণ ছিল না। রোকে আন্টি যেমন ভালো মনের মানুষ তেমনই নিরহংকারী। ওনার পরিবারের মানুষরা ভালো। অসুস্থতার সময় ওনার নিকটতম আত্মীয়রা সব অনেকে টেনশনে পড়ে গেলেও কেউ আমাকে এক্সট্রা জ্ঞান দেননি। স্বনামধন্য হসপিটালে নেবার জন্য হাঁকডাক করেনি, বরং খুব আন্তরিক ছিল। আর সায়ানকে যতটুকু দেখছি বারবার মুগ্ধ হয়েছি। এত মা পাগল ছেলে, পারিবারিক একটা ছেলে, এমন ছেলে তার পরিবার না করার তো কোনো কারণ দেখি না। বরং রোকে আন্টিকে আমায় কেন পছন্দ করলো সেটাই জানার বিষয়। হতে পারি আমি ডাক্তার, পারিবারিক আর্থিক অবস্থা মন্দ নেই, দেখতে সুন্দরী পর্যায়ে পড়ি, তবুও তাদের মতো তো বিত্তশালী নেই। সায়ানের জন্য ধনীর আদরের রাজকন্যা তিনি চাইতে পারতেন। উল্টে আমি যথেষ্ট কাঠখোট্টা মেয়ে, যে মেয়ে মায়ের সামনে তার আদরের ছেলেকে ধমকাধমকি করে, এমন মেয়েকে মা কেন পছন্দ করবেন? আমি অত শত চিন্তা বাদ দিয়ে আব্বুকে বলি, আমার সমস্যা নাই আব্বু, তোমার যা ভালো মনে করে করো। আব্বু খুশিতে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মামুনি, আর একটা কথা আছে। আবার কি? রোকেয়া ম্যাম চাইছেন আজই তোদের বিয়ে হোক। তোকে নিয়ে উনি বাসায় ফিরতে চাইছেন। সে রাতে শ্বশুরবাড়িতে বসে হুট করে আড়ম্বরভাবে আমাদের বিয়ে হয়ে গেল। আজ রাতের খাবার শেষে আন্টি আমায় তার রুমে বসতে বলেন। পিয়া, সায়ান নাকি প্রতি রাতে আমার কাছে এসে শোয়। আমি নতমুখে কী উত্তর দেব বুঝে পাই না। গলার স্বর নামিয়ে বলে, আন্টি আপনি অসুস্থ বলে হয়তো ওর টেনশন হয় তাই। আমি তো হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরছি, আর পায়ের অবশ ভাবটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই বলে সায়ন নতুন বউ রেখে আমার কাছে শোবে? স্বপ্না না বললে তো আমি তো জানতামই না। ছেলেটা আমার ঘুম ভাঙার আগেই তো পালিয়ে যায়। স্বপ্না দুদিন ফজরের নামাজের সময় তা খেয়াল করে আমাকে জানাই। আমি নিশ্চুপ দেখে আন্টি নিজেই বললেন, ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আন্টি, থাক না, ও তো আপনার ব্যাপারে কেমন অস্থির তা তো আমি দেখেছি। পরে না হয়। হয়েছে, তোমাকে আর ওর হয়ে কথা বলতে হবে না, তুমি যাও। আর আমাকে আন্টি ডাকছো কেন? শাশুড়ি পছন্দ হয়নি তোমার? কি যে বলেন আন্টি, আবার আন্টি মা ডাকো, তবেই খুশি হব। আমি হেসে জি মা বলে রুমে চলে আসি। রুমে এসে সায়ন বসেছিল। ওর ভ্যাবাচাকা চেহারা দেখে বুঝি আমার আগে এই মশাইয়ের ক্লাস নিয়েছেন আন্টি মানে শাশুড়ি মা। আমার কেন জানি না ওর করুণ চেহারা দেখে হাসি পেয়ে যায়। সায়ন দু একটা কথা বলে আবার আমাকে অবাক করে দিয়ে বলে, পিয়া তুমি শুয়ে পড়ো বলে ডিভানে নিজে শুয়ে পড়ে। আমার খুব রাগ লাগে। ছেলেটার সমস্যা কি? মানলাম হুট করে বিয়ে, ফ্রি হতে সময় লাগবে, আর সে সময়টা একটা মেয়ে চেয়ে নেওয়ার কথা। কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো। সায়নের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই। আমিও গজগজ করতে করতে শুয়ে পড়লাম। ভোরে আমার ওঠার অভ্যাস। বসন্ত চললেও শীতকালে চললেও আমেজ রয়ে গেছে। এ রুমের সাথে লাগোয়া ব্যালকনিটা বেশ বড়। তাতে গাছগাছালিতে ভরার সাথে একটা বড় দোলনা ঝুলানো। আমি স্লাইড ডোরটা খুলতে হু হু করে দক্ষিণে বাতাস রুমে ঢুকে পড়ল। ভোরের ঠান্ডা বাতাস আমার শীত শীত লাগছে। সায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মনে হয় না ওর খুব একটা ভালো ঘুম হচ্ছে। এই ডিভানে 6 ফুট লম্বা শরীরের জন্য যথেষ্ট নয়। আমি আমার শালটা খুঁজতে গিয়ে দেখি তার ডিভানের উপরের অংশ আর কিছু অংশ সায়ানের বালিশের নিচে চাপা পড়া। আমি আস্তে করে শালটা টানলে নিচেরটুকু বের করতে পারি না। পরে সায়ানের মাথার কাছে ঝুঁকে বালিশ থেকে হালকা তুলে শালটা বের করে নিই। এই মুহূর্তে সায়ান চোখ খুলে হঠাৎ আমাকে ওর এতটা কাছে দেখে ভূত দেখার মতো সে ধরপড়িয়ে ওঠে। তোতলামতে মতো বলে, তুমি তুমি কি করছিলে? আমি সরলে উত্তর দেই, আমার শাল তোমার বালিশের নিচে ছিল, তা বের করছিলাম। ও আচ্ছা। হঠাৎ আমার মেজাজ চড়ে যায়। সে আমাকে এমন প্রশ্ন করলে কেন? সায়ন, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করলে আমি কি করছিলাম? তুমি কি ভেবেছিলি? আমি আসলে আমি দাঁত কিটমিট করে বললাম, তুমি ভেবেছো তুমি অবলা পুরুষ বলে আমি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছি?
সায়ন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমরা বিবাহিত। তুমি আমার কাছে, আমি তোমার কাছে আসতেই পারি। এতে তুমি এমন ধরপড় করে উঠবে কেন? সায়ন চুপ করে মাথা নিচু করে আছে। 1 মিনিট, 1 মিনিট। তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে? মানে তুমি তুমি কি? সায়ন খুব অবাক হয়ে বলে, প্রিয়া, তুমি কি বলছো না বলছো বুঝে বলছো? তুমি কি, মানে তোমার কি ছেলেদের প্রতি আগ্রহ? ইউ, প্রিয়া প্লিজ থামো। তোমার এসব অনুমান করা ছাড়ো। তোমার মুখে কি কিছুই আটকে না? কী সব যাতা বলছো? হ্যাঁ, আমার মুখে কিছুই আটকে না। আমি এরকমই। মা আমাকে দেখেই পছন্দ করেছেন। কিন্তু তুমি কি, তা আমার জানা দরকার। তোমার সমস্যার কথা মা কি জানেন? তুমি দয়া করে চুপ করো। আমি ওরকম কিছুই না। আমি জাস্ট... সায়নার মুখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। বুকের মাঝে যেন কোনো পাথর নিয়ে চলছে। তুমি জাস্ট কি? আমি ফেঁসে গেছি প্রিয়া। আম্মুর অসুস্থতা আমার কিছু করার ছিল না। তুমি তো দেখছো আমি কতটা ভীত আম্মুর ব্যাপারে। হঠাৎ আমাদের বিয়ের কথা বলায় আমি কি করব বুঝতে পারিনি। আম্মু তো ডিসিশন নিয়েই আর সময় দেয়নি আমাদের। আমি তোমাকে কিছু বলার সুযোগ পাইনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলার সুযোগ পাওনি? সায়ন কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, আমি একজনের কাছে কমিটেড প্রিয়া। আমার অ্যাফেয়ার আছে। প্রথমে আমার বুঝতে একটু সময় লাগছিল। আমি আসলে ধরেই নিয়েছিলাম সায়ন তো লাজুক ছেলে। আমাদের এমন হঠাৎ বিয়েতে সে হয়তো একটু সময় যাচ্ছে, কিন্তু অ্যাফেয়ার আছে। এখন সমাধান কি? আমি ধপ করে বিছানায় বসে পড়ি। আমার মাথা হঠাৎ এলোমেলো হয়ে যায়। এমনিতে আমি অনেক শক্ত স্বভাবের, বাস্তববাদী মেয়ে, কিন্তু এমন পরিস্থিতিতে তো আর কখনো পড়িনি। আমি কখনো প্রেম ভালোবাসা নিয়ে ঘাবড়াইনি। সবসময় পড়াশোনায় ডুবে থাকতাম। কিন্তু আজ আমার জীবনে এমন পরিস্থিতি হলো। এখন কি করব? সায়ান অন্য কাউকে ভালোবাসে। সে তার মায়ের কারণে আমাকে বিয়ে করছে, কিন্তু এখানে আমার কাজ কি? কিন্তু এখন এখানে থাকবো, সেখানে আমার উপস্থিতি সায়নের অস্বস্তির কারণ। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সায়ন তার স্বভাবসুলভ আমার হাত ধরে বলে, প্রিয়া প্লিজ, প্লিজ প্রিয়া, আমার কিছু করার ছিল না। আমি সঞ্জনার কথা আম্মুকে বলার সুযোগ পাইনি। আর আম্মু যে হঠাৎ আমার বিয়ের এভাবে প্ল্যান করবে আমি বুঝিনি। আমি কি করতে পারি প্রিয়া? তুমি কি করতে পারো? মানে আমি এখন কি করব বলো? প্লিজ প্রিয়া, এখন কিছু করো না। আম্মু কেবল সুস্থ হয়ে ফিরছেন। এখন ওনাকে কিছু বললে উনি হয়তো নিতে পারবেন না। প্লিজ প্রিয়া, তুমি এখন কোনো ডিসিশন নিও প্লিজ। আমি দাঁত কিটমিট করে বললাম, সব তোমার এবং তোমাদের ইচ্ছেতে হবে, তাই না? সায়ন মনে হলো আমার কথা বেশ আহত হলো। চুপ করে মাথা নিচু করে থাকলো কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি চাও বলো? আমি যদি বলি তুমি সব ভুলে আমার সাথে সংসার করো, তাহলে শুনবে? সায়ন আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে প্রিয়া, আমি তোমার অপরাধী। তুমি যা বলবে আমি সেভাবেই চেষ্টা করব। আমার মেজাজ এবার সপ্তমে চললো। আমি রেগে বললাম, আমি বলবো আর তুমি আমার হয়ে যাবে? তোমার নিজস্ব কোনো মতামত নেই? মা বলল বিয়ে করতে, তুমি করে ফেললে। এখন আমি বলবো তোমার ভালোবাসা ভুলে যাও, তুমি ভুলে যাবে? তুমি কি আহাম্মক নাকি? আমি কেন তোমার করুণা নিয়ে চলবো সারা জীবন? আমি এ বিয়ে মানি না। আমার ডিভোর্স চাই। আমি কিচেনে কাটাকুটির কাজ করছি। হঠাৎ আমার আঙুল কেটে রক্ত বেরোতে সায়ন পাশে বকবক করছিল। আঙুলের রক্ত দেখে অস্থির হয়ে বলে, প্রিয়া, খুব ব্যথা পাচ্ছে? কষ্ট হচ্ছে? এত রক্ত? আমি বিরস মুখে বলি, সামান্য আঙুল কেটেছে সায়ন, তুমি এত ঢং করছো কেন? স্বপ্নাবু ফিক করে হেসে বলেন, প্রিয়া, তুমি এত বেরসিক কেন? সায়ন তোমাকে কত ভালোবাসে দেখছো, আর তুমি খালি বিরস কথা বলছো ওর সাথে। আমি হেসে বলি, তাই বুঝি সায়ন, তুমি আমার সাথে আহ্লাদ করছো? সায়ন ভ্যাবাচাকা খেয়ে বলে, আমি সত্যি তোমার কাটা আঙুল নিয়ে ভাবছিলাম। তোমার সব কিছু খালি ফান হিসেবে দেখো কেন? বলে সায়ন কিচেন থেকে বেরিয়ে পড়ে। আমি আর স্বপ্নবু অট্টহাসিতে গড়িয়ে পড়ি। আজ 16তম দিন আমার বিবাহিত জীবনী। এই 16 দিনে অনেক কিছু বদলে গেছে। এবারের বউ হিসেবে মা আর স্বপ্নবু আমাকে অনেক বেশি আদর করেন। মোটাসোটা মিষ্টি চেহারার আমার শাশুড়ি মা আমায় মায়ের বাঁধনে আষ্টে পিষ্টে রেখেছেন। আর সায়ান আমার কাছে বিভিন্ন কারণে প্রায় প্রতিদিন ঝাড়ি খায়। তবে তাতেও ওর কিছু যায় আসে না। উল্টে হেসে বলে, এতদিন আম্মু একা বকতো, এখন তুমি যোগ দিয়েছো। ওর অনেকগুলো দোষের মধ্যে একটা দোষ হলো সময় মতো অফিস না যাওয়া। কিন্তু সায়নের ভাষ্য মতে অন টাইম অফিসে যাওয়া যে এমপ্লয়মেন্টদের কাছ থেকে অন টাইম কাজ বের করাটা জরুরি। সেদিন আমার আব্বুও বলল, সায়ন নাকি সবসময় এমন খামখেয়ালি ছেলে মানুষের তো ভরপুর। সায়নের আব্বু আশকাপ চৌধুরী আর রোকেয়া ম্যাম মূলত এই কোম্পানিটা একসাথে চালু করেছিলেন। দুজনের বোঝাপড়া নাকি দারুণ ছিল। সায়নের আব্বুর মৃত্যুর পরে আমার শাশুড়ি শক্তভাবে কোম্পানির সামনে এগিয়ে নেন। উনি যেমন
সিনসিয়ার ডিসিপ্লিন ছিলেন, সায়ানও হয়েছে তার উল্টো। কিন্তু অফিসের সবাই নাকি সায়ানের পারফরমেন্সে বেশ খুশি। সায়ানের মতো ছেলে মানুষই থাকলেও সে অনেক দায়িত্বশীল, আন্তরিক আর অনেক বেশি ট্যালেন্টেড। এত বড় এই ডুপ্লেক্স বাসায় আমরা তিনজন মানুষ আর একমাত্র পুরুষ লোক সায়ান। বাসায় থাকা অবস্থায় সায়ান সারাক্ষণ আমাদের আশেপাশে থাকে। এমন না যে মোবাইল বা ল্যাপটপে মাথা ঢুকে নিজের রুমে বন্দি হয়ে থাকে। সায়ান অফিস সেরে আগে মায়ের পিছন পিছন ঘুরতো, এখন মায়ের পাশাপাশি আমার পিছন পিছন ঘোরে। এই কয়েকদিন সায়ানের সাথে মিশে আমি এটা বুঝতে পেরেছি, সায়ান মনের দিক থেকে খুব সোজা সরল নরম মনের মানুষ। ওর মধ্যে কুটিলতা নাই, বরং ছেলে মানুষে ভরা। সায়ান এখন আর ডিভানে শোয় না, বিছানাতে আমার পাশে শোয়। প্রথম কয়েকদিন ডিভানে শুয়ে ওর ব্যাক পেন শুরু হয়, তবুও মুখ ফুটে বলে না বিছানায় শোবার কথা। শেষে আমি বলি, এত যখন ব্যথা, কেন বিছানায় শুচ্ছ না? আমি তো মানা করিনি। তুমি কি সঞ্জনাকে তোমার পবিত্রতা বোঝাতে চাইছো? সায়ন অবাক হইলে বলে, প্রিয়া, তুমি এভাবে বলছো কেন? তো ভুল কি বলছি? তুমি যে বিছানায় না শুয়ে ডিভাইনে শুয়ে ভং ধরছো, ওটার ব্যথা দাও তো। আমি 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 আসলে সিকিউর ফিল করাতে। আমাকে কিছু ফিল করানোর দরকার নেই। শোনো সায়ন, তুমি আমি একাই রুমে ঘুমাচ্ছি, সুতরাং তুমি ডিভানে ঘুমাচ্ছ না বিছানায় ঘুমাচ্ছ তাতে কেউ দেখছে না। আর তুমি অতি ভালো মানুষ, একেবারে সাধু টাইপের, তা আমি বুঝে গেছি। সুতরাং এত চিন্তা কিসের? আর এটা তোমার বিছানা। তুমি কি না আমাকে পুরো সাম্রাজ্য দিয়ে রেখেছো কেন? শোনো, আমার পরবর্তী জীবনে যে আমার পবিত্রতা নিয়ে প্রশ্ন করবে এমন মানুষের ধারে কাছেই আমি যাব না। সুতরাং তুমি নিশ্চিন্তে ওপাশে ঘুমাতে পারো। তবে তুমি যদি সাঞ্জনা থেকে জবাবদিহিতাতে ভয় পাও, তবে সেটা আলাদা কথা। সায়ান হয়তো আমার পারমিশনের অপেক্ষা করছিল। আমি বলার সাথে সাথে সুরসুর করে বিছানায় একপাশে এসে শুয়ে পড়ল। সেদিন থেকে মূলত আমাদের বিয়ে নামক তিক্ততা সরে সুস্থ স্বাভাবিক একটা বন্ধুত্ব শুরু হয়। সায়ান এখন আমার সাথে অনেক বেশি সাবলীল। বরং ওর হাবভাব দেখে মা স্বপ্নভূত বুঝেই বসে আছে যে সায়ান আমার উপর অনেক বেশি নির্ভরশীল। আসলে ওই দিন সায়ানের অ্যাফেয়ারের কথা জেনে আমার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। আমি রাগে থরথর করে কাঁপছিলাম। সায়ান আমাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছিল, আর আমার কেবল মনে হচ্ছিল কিছু একটা দিয়ে সায়ানের মাথা ফাটিয়ে দেই। দুপুর পর্যন্ত আমি রুম থেকে বের হইনি। সায়ানের মা স্বপ্নাবুকে ওই দিন কীভাবে সামলেছিল ওই জানে। কিছুক্ষণ পর পর সে রুমে থেকে বের হচ্ছিল আর ঢুকছিল, টেনশনে মুখ লাল। নিজের মাথার চুলগুলো কিছুক্ষণ পর পর টেনে ধরছিল, আর অস্থিরতা দেখে মনে হচ্ছিল যে যে কোনো সময় সে অজ্ঞান হয়ে যাবে। সায়ানের এমন করুণ কাঁদো কাঁদো চেহারা আমার মনে একটু হলো দাগ কাটে। আসলে তো পুরো ব্যাপারটা কারো কোনো দোষ ছিল না। কেউ কারো খারাপ চায়নি। মা আমাকে পছন্দ করে সায়নকে না জিজ্ঞাসা করে, আর সায়ন কেমন মা পাগল ছেলে তা তো আমি নিজেই দেখেছি। সুতরাং ওই অবস্থায় মায়ের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়াটা ওর জন্য স্বাভাবিক ছিল। এখন আমি যদি সায়নের অ্যাফেয়ারের কথা প্রকাশ করে হইচই করতাম, তবে মা অবশ্যই ভেঙে পড়তেন। এদিকে ছেলের মতামত না নিয়ে বিয়ে দেওয়ার ভুল, অন্যদিকে আমার জীবনে এমন অনিশ্চয়তা ফেলে দেওয়ার অপরাধ বোধে ওনার আবারও যেন কোনো দুর্ঘটনায় ঘটে যেত। আমি এতটা নিষ্ঠুর নই যে মায়ের মতো এত ভালো মানুষের এমন পরিণতি চিন্তা করব। তাই আমি মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেই, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন ডিভোর্সের কথা সবার সামনে না তুলে কিছুদিন যেভাবে চলা সেভাবে চলতে দেব। পরে মা সুস্থ হয়ে উঠলে পরিস্থিতি বুঝে ওনাকে সত্য জানাবো। তবে সায়নকে আমি কড়াকড়িভাবে বুঝিয়ে দেয়, আন্টি সুস্থ হয়ে উঠলে আর একদিনও আমি এ বাড়িতে থাকবো না। সায়ন তাতে সায় দেয়। বিয়ে নামক যে সুখ স্বপ্ন নিয়ে আমি এ বাসায় এসেছিলাম তা আপাতত ঝেড়ে ফেলে আমি আন্টির সুস্থতার দিকে মনোযোগ দিই। তাড়াহুড়ো করে হুট করে নেওয়া সিদ্ধান্ত সবসময় যে ভালো নাও হতে পারে, তার প্রমাণ হয়তো আমাদের এই বিয়ে। আমি এর জন্য কাউকে আর দোষী করি না, না সায়ানকে, না আন্টিকে, না আমার পরিবারকে। সায়ানের ভালোবাসার নাম সানজানা। আমি শুধু এইটুকুই জানি, সে কোথায় থাকে, আমাদের বিয়ের কথা জানে কি না, কি তার রিয়াকশান আমি জানি না। এতদিন একবারও আমি সায়ানকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করিনি। সায়ানও একবারই আমাকে কিছুই বলেনি। আমি সায়ান ও তার ভালোবাসার মানুষটিকে নিয়ে মোটেও মাথা না ঘামিয়ে মিথ্যা মিথ্যা সুখের সংসার করে যাচ্ছি। খুব একটা ঝামেলা হচ্ছে না, বরং আমার আর সায়ানের দুজনের পরিবার খুশি। কেউ ধরতেই পারছে না আমাদের ভেতরে কি কি সন্ধি করে আছে। অবশ্য তার একমাত্র কারণ সায়ান। সে বিয়ের চাপ থেকে মুক্তি পেয়ে আমার প্রতি অনুগত হয়ে গেছে। আমি যেন ওর বেস্ট ফ্রেন্ড। রাতের খাবার শেষে প্রায় আমি স্বপ্নাপুর সাথে কিচেনে গুছাই আর গল্প করি। সায়ান মাঝে মাঝে আমায় ডেকে রুমে নিয়ে যায়। স্বপ্নাবু মুচকি মুচকি হাসে, সেটা দেখে আমারও হাসি পায়। উনি নিশ্চয় ভাবেন আমার আর সায়ানের বিবাহিত জীবনে কত না ভালোবাসার রং ঢং চলছে। দিনের বেলাতে সায়ান অফিস, রাতের বেলা আমার হসপিটালে ব্যস্ততা থাকায় রাতের বেলাটা আমাদের জন্য সায়ান অধীর আগ্রহে
অপেক্ষা করে। কত না গল্পের ঝুড়ি খুলে বসে আমার সামনে। ছেলেটা এত কথা বলতে জানে। ওর ছোট্টবেলার বন্ধুদের গল্প, দুরন্ত পড়ার গল্প, কতই কি মজা। আমিও মজা পেয়ে শুনি। আমি তো জীবনে লেখাপড়া ছাড়া কিছুই করলাম না। সায়ানের গল্প শুনতে শুনতে একসময় আমি ঘুমিয়ে পড়ি। সায়ান কখন ঘুমায় আমি টেরও পাই না। বরং সকালে ওর নির্মল ঘুমন্ত মুখটা দেখে আমার যেন সুন্দর একটা দিন শুরু হয়। সায়ান আমাকে ওর বন্ধু ভাবলেও আমি ওকে কী ভাবি আমি জানি না। আমার খুব অবাক লাগে অগোছালো এলোতাটো এই ছেলেটা ইদানিং আমার মনে প্রায় দোলা দেয়। আমি আমার মনকে কোনোভাবে প্রশ্রয় দেই না, কিন্তু কেন জানি না হাসি খুশি নির্মল মনের এই লাজুক ছেলেটা আমার মতো বেরসিক মেয়ের মনে দক্ষিণা হওয়ার পরশ বুলিয়ে দেয়। আজ রাতে মায়ের রুমে বসে আমি আর স্বপ্নবু গল্প করছিলাম। সায়ন উকি দিয়ে আমার হাত টানতে লাগে। কে তো গল্প করো, কথা আছে চলো। মা মুচকি এসে বলে, ঠিক তো পিয়া, কি খালি আমাদের সাথে গল্প করে যাও তো। বিদায় নিয়ে আমি রুমে চলে আসি। কি সায়ন, তুমি সবার সামনে আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আমি তো একটু পরে আসতাম। আর কথায় কথায় তুমি আমার হাত ধরো কেন? সায়ন হয়তো হাত ধরার কথা বলায় বিব্রত হয়ে গেল। আমতা আমতা করে বলল, সরি পিয়া, আমি আসলে আসলে ওভাবে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার হাত এত নরম কেন, একেবারে মেয়েদের মতো? সায়নের চোখগুলো উজ্জ্বল করে বলে, কি যে বলো, আমার হাতের কত জোর তুমি জানো? দেওয়ালের ছবি দেখিয়ে সায়ন বলে, দেখো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম এই নরম হাত দিয়ে। আর ক্রিকেট এই কবজির জোরে ছক্কা পেটাতাম বুঝলে, আর পাঞ্জা লড়তাম। আচ্ছা বুঝলাম, সানজানার হাতও এই নরম হাত দিয়ে ধরো তাই না? সায়ন মুচকি এসে বলে, তা ধরি, তবে খুব একটা ধরার সুযোগ পাই না। মানে কি? আচ্ছা আজ সানজানার কথা বলো তো, ওর সম্পর্কে তো তুমি কিছুই বলো না। তুমি তো জিজ্ঞাসা করো না। আচ্ছা আজ জিজ্ঞাসা করছি, বলো কি বলবো। ও এত ব্যস্ত থাকে যে ঠিকমতো আমাদের কথাই হয়ে ওঠে না। তাই তো, তোমাকে তো কখনো মোবাইলে ওরকম গুটুর গুটুর প্রেম করতে দেখি না। অনেকদিন প্রেম বুঝি যে আহ্লাদ ঢং কমে গেছে? না, অনেক দিনে না, এই 5 মাস হবে। তার মধ্যে ও 2 মাস ধরে আমেরিকা কানাডা বেড়াচ্ছে। ও, তো কি করে তোমার সানজানা, মানে পড়াশোনা দেখতে কেমন, ফটো টটো দেখাও। ওর ফটো দেখার দরকার কি, টিভি খুললেই পাবে। টিভি খুললেই পাবে মানে? মানে ও মডেল, এখন তো নাটকও করে, সবাই চেনে ওকে। সায়ন আত্মতৃপ্তি হাসি দেয়। কোন সানজানার কথা বলছো তুমি? মডেল? 1 মিনিট, তুমি কি জেরিনের কথা বলছো? সানজানা জেরিন? সবাই তো ওকে জেরিন নামে চেনে। হুম, সেই। আমি সানজানা বলে রাখি, ওর পরিবার এ নামে রাখে। ও ওয়াও, ও তো মহাসুন্দরী। কোনো রিউমার নেই, স্ক্যান্ডালও নেই। অল্প দিনে সবার মন জয় করে ফেলছে। এই জেরিন তোমার গার্লফ্রেন্ড? হুম। তুমি সত্যি বলছো? তোমার মতো ছেলেকে জেরিন ভালোবাসে? আমার মতো মানে? আমি কি অযোগ্য? তুমি কি এক বাক্যে আমাকে বিয়ে করনি? তা ঠিক, আমি সেই ভুল করছি। যাই হোক, ভালোই হলো, গর্ব করে বলতে পারবো আমার সতীন হলো বিখ্যাত মডেল জেরিন ওরফে সানজানা জেরিন। তুমি যদি কোনো টেমা বোচো যদুর মধুর জন্য আমাকে ছাড়তে, তবে মানুষ আমাকে আহারে আহারে করতো। এখন সম্মান দিয়ে কথা বলবে। আমার কম্পিটিটর তো সেরকম টাফ, হাহা। আমি হাসতে লেগে। সায়ান মুখটা অন্ধকার করে বলে, পিয়া, তুমি আমাকে ইচ্ছে করে এমন বলছো? আরে না, তুমি সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন? আমি এমনি এমনি মজা করছিলাম। তোমাকে নিয়ে তো আমি মাথা ঘামাই না। বরং এখান থেকে কবে মুক্তি পাবো সেটার অপেক্ষায় আসি। কিসের মুক্তি? আমরা কি তোমাকে জ্বালাই? না, তা জ্বালাও না। তবে মিথ্যে অভিনয়টাও করতে ভালো লাগে না। রুমের মধ্যে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। সায়ন মুখ অন্ধকার করে চুপ করে থেকে। আমিও চুপ করে ভাবি, আসলেই কি আমি মুক্তি চাই? মা এখন যথেষ্ট সুস্থ, তবু আমি কী কারণে এখানে আছি? বোকা সায়ন তার কিছুই বুঝে না। আমি হঠাৎ প্রসঙ্গ বদলে বলি, তো মিস্টার সায়ন, তুমি তো সেরকম দান মারলে, একেবারে হট সুন্দরী মডেল। ডেটিং ফেটিং কেমন চলছে? চুম্মা টুম্মা দিয়েছো? শায়ান চোখ গোল গোল করে বলে, পিয়া, তোমার মুখে কোনো লাগাম নেই। আর কি বিচ্ছিরি ওয়ার্ড বলছো, চুম্মা টুম্মা? ওই হলো কিসি বিসি করছো নাকি সাধু বাবা তলে তলে আবারও অ্যাডভান্স? উফ না, ওর সাথে তো দেখা করছি মাত্র কয়েকবার। সাঞ্জনা আসলে আমার কোম্পানির প্রমোশনাল ফটোশ্যুটে কাজ করছিল। ওখান থেকে প্রথম দেখা, তারপর ভালো লাগা। সাঞ্জনাই ভালোবাসার কথা প্রথমে বলে আমি হ্যাঁ বলি। তারপর কাজের ফাঁকে ফাঁকে দেখা, মোবাইলে কথা, মেসেজ চালাচাল। এরপর তো সে আমেরিকায় চলে গেল। আহারে কি দুঃখ, বড়ই মর্মান্তিক, কি ট্রাজি। আমি মুখ টিপে হাসি। সায়ান আমার সাথে হাসি জুড়ে দেয়। পিয়া, তুমি না খুব দুষ্টু। সারাদিন সবার সামনে আমার সাথে কঠিন ব্যবহার করা, আর একা পেলেই তোমার মুখের কোনো লাগাম থাকে না। আর তোমার দুষ্টু বুদ্ধিতেও লাগাম থাকে না। কি করব বলো? তোমার মতো অবুঝ অবলা আকর্ষণীয় হ্যান্ডসাম ছেলেকে দেখে আমি কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, আমাদের এমন বিয়ে নামক অঘটনের কথা ওকে জানিয়েছো? না না, এখনও জানাইনি।
মোবাইলে আর কতটুকু ব্যাখ্যা দিতে পারি? ভাবছি দেশে আসলে সব বলবো। আম্মু যে অসুস্থ সেটা সানজানা জানে। কিন্তু আমার এমন হঠাৎ বিয়ে হয়ে গেছে তা এখনো বলিনি। কিভাবে বলবো? ভয় পাচ্ছ? আচ্ছা, আমরা দুজনে না হয় বুঝাবো। তোমার তো কিছু করার ছিল না। সানজানা বুঝালে নিশ্চয়ই বুঝবে। কি বলো? ও কি আমার মতো রকচটা নাকি? না, না, ও অনেক সুইট। আমাকে খুব বুঝে। আসলে আমাদের নিজেদের মাঝে এখনো কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি। আমি তো লাজুক স্বভাবের, জানোই তো। আর সাঞ্জনা অনেক বেশি চটপটে মিশুকের প্রকৃতি। বেশিরভাগ সময় ওই কথা বলে আর আমি শুনি। আসলে আমাকেও কিছু বলার সুযোগই দেয় না। সায়ন লাজুক হাসি দিয়ে বলে, আমি আসলে অত কথা খুঁজেও পাই না। তুমি কথা খুঁজে পাও না? আমার সাথে তো সারাক্ষণ বকবক করো। তোমার ব্যাপার আলাদা। তুমি আমাকে অনেক বেশি স্পেস দাও। মেয়েদের ব্যাপারে আমি বরাবরই লাজুক ছিলাম বলে আমার কখনো মেয়ে বান্ধবী ছিল না। কিন্তু তোমার সাথে আমি কেন জানি না প্রথম দিন থেকে অনেক বেশি সাবলীল, শুধু বিয়ের অঘটন ছাড়া। এটা অবশ্য তোমার কৃতিত্ব। আর তুমি নিজেকে এত রকচটা ভাবো কেন? হ্যাঁ, তুমি একটু কাট কথা বলো, তবে তুমি মোটেও রকচটা না। তোমার মধ্যে আসলে মেয়েলি ন্যাকা ন্যাকা ঢং নেই। এই যা। আচ্ছা, তোমার কখনো প্রেম ভালোবাসা হয়নি? না। ওই যে বললে মেয়েলি ঢং কম আমার। ওটা কম বলে হয়তো কেউ আমার ধারে কাছে ঘেঁষে নেই। এখন মনে হচ্ছে একটা প্রেম অন্তত করা উচিত ছিল। কেন? তুমি সারাক্ষণ কত কথা বলো তোমার জীবনের, আর আমি অভাগিনী খালি পড়াশোনা করে দিন পার করে দিলাম। আমার জীবনটা বড়ই বেরসিক, বর্ণহীন, গন্ধহীন, লবণহীন তরকারির মতো। সায়ন আমার কথাতে তার গজ দাঁত নিয়ে হাসতে থাকে আর মুগ্ধ হয়ে সাঞ্জনার ভালোবাসাকে দেখতে লাগি। চোখ সরিয়ে ভাবি অন্যের ভালোবাসাকে আমি কেন মুগ্ধ হয়ে দেখব? ছি! আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে বলে আর কাগজপত্র তুলে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে স্বপ্নাবু বলল, বুবু ডাকছেন। মায়ের রুমে উকি দিতে মা বললেন, তোমার রুমে সায়ানের তার বন্ধু রাব্বিকে নিয়ে আড্ডা দিচ্ছে। কোনো কমন সেন্স নেই দুটোরই। বিয়ে হয়েছে, ঘরে বউ আছে, কোথায় রুমের প্রাইভেসি রাখবে? না, যেমন গাধা আমার ছেলে তেমন তার বন্ধু। এখন কে আর ব্যাচেলার ব্যাসের যত্ত সব। তুমি গিয়ে দুটোকে ঘাট ধরে বের করে দিবে, আমার পারমিশন আছে। রাব্বি কিন্তু অনেক বেয়ারা। বিয়ে শাদী না করে খালি ঘুরে বেড়ায়। ওটাকে বেশি পাত্তা দিবি না। এত বছরও তাড়াতে পারিনি, তুমি পারলে তারাও। যাও, এবার উপরে যাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম, হাসছিলাম। একমাত্র ছেলের মায়েরা বেশিরভাগ ছেলেদের বউদের হিংসা করে। সেখানে মা যেন আমাকে সায়নের সকল দায়িত্ব জোর করে চাপিয়ে দিচ্ছেন। রুমে ঢুকে দেখি দুই বন্ধু ডিভানে গা এলিয়ে বেশ আড্ডা দিচ্ছে। আমাকে পরিচয় করে দিতে গেলে রাব্বি বলে, পিয়া আমাকে কিন্তু তোমার সহ্য করতে হবে। এতদিন আন্টিকে জ্বালিয়েছি, এখন তোমাকে জ্বালাবো। আন্টি নিশ্চয় বলেছে আমাকে পাত্তা না দিতে। কিন্তু আমাকে পাত্তা না দিয়ে পারবে না তুমি। হতে পারি আমি বেয়ারা, কিন্তু ওনার এমন নাজুক ছেলেটাকে আমি সবসময় আগলে রাখি, বুঝলে? আমি হেসে বলি, ভালো তো। আমি তো ভেবেছি মায়ের সাথে বুঝি আমাকেও এই অবুঝ ছেলেটাকে আগলে রাখতে হবে। সায়ন বলে, আচ্ছা, আমাকে সামনে রেখেই আমার লেগ পুলিং চলছে? সবাই খেলে আমাকে আগলে রাখে না। আমি হেসে বলি, তার বলতে। আচ্ছা, আপনার কি এই রুমে থাকবেন? মানে আমি বাইরে থেকে এলাম তো, একটু শাওয়ার নেব। দু বন্ধুই ভ্যাবাচ্যাকা গিয়ে গেলো। না, না, আমরা যাচ্ছি বলে দুজনে অনেকটা ছুটির বেডরুম থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে হেসে বলি, যেমন সায়ান তেমন তার বন্ধু। শাওয়ার শেষে আমি শাড়ি পরলাম। মায়ের আদেশ, প্রথম 2 মাস যেন শাড়ি পরে থাকি বাসায়। আমার ভালো লাগে মাকে খুশি করতে। স্বামীর আদর্শ নাই, কিন্তু বউয়ের দায়িত্ব পুরোই পালন করছি। রাব্বি স্টাডি রুমে বসে বলে, কিরে প্রিয়া তো মহাসুন্দরী, তুই প্রিয়ার এত গল্প করলি, এটা তো বলিসনি। তোর কাছে কি খালি সাঞ্জনাই সুন্দরী? সাঞ্জনা তো অবশ্যই সুন্দরী, তবে প্রিয়াকে আমি ওভাবে খেয়াল করিনি। কি বলিস? প্রিয়া তোর বউ, তুই ওকে খেয়াল করবি না? তুই তো সব জানিস, তাহলে বউ বউ করছিস কেন? করছি কারণ তুই সারাদিন শুধু প্রিয়া প্রিয়া করিস, সাঞ্জনা সাঞ্জনা তো করিস না। সাঞ্জনার কথা বলি না, কারণ ওর সাথে আমার তেমন সময় কাটানো হয়নি, ওকে তো কাছেই পাইনি। আরে এ যুগে কি সশরীরে কাছে পেতে হয়? কমিউনিকেশন অ্যাপ্লাইনের মাধ্যমে। তো গ্রামের অশিক্ষিতরাও টাচে থাকে। আর তোরা সাঞ্জনার কেমন প্রেম যে কেউ কারো খবরই রাখিস না? খবর রাখি তা না, যোগাযোগ হয়। আসলে সাঞ্জনা তো ব্যস্ত থাকে। কইছে প্রেমের আবার ব্যস্ততা কি? তাও নতুন নতুন প্রেম। তুই প্রেম কি জিনিস জানিসই না। তুই বড় জানিস, তুই কি বোঝাতে দেখ সায়ন, ক্লিয়ার কথা বোঝ। তোর মাথায় সারাদিন প্রিয়া ঘুরে, আর তুই এটাকে ভাবিস বন্ধুত্ব। অন্যদিকে সাঞ্জনার ভালো লাগা মন্দ লাগা, একটা মিষ্টি মুহূর্ত, রাগ অভিমান, কিছুই তোর ভালোবাসার ডায়েরিতে নেই। কিন্তু তুই ওটাকে প্রেম ভাবছিস। তুই তো এই যুগের খাঁটি গাধা। তোরে বলছি আজাইরে কথা। আজাইরে কথা না, দেখ, প্রিয়া তোর সাথে আছে, তুই চাইলে আজীবন থাকবে। অন্যদিকে সাঞ্জনা উঠতি মডেল। তুই সাঞ্জনাকে এখন কেন 5-7 বছরও কাছে পাবি না। সায়ান, সিদ্ধান্ত কিন্তু পুরো জীবনের।
এমনটা না যে এটা চাই ওটা চাই, আবার ওটা না এটাই চেয়েছিলাম। তুই পিয়াকে নিয়ে একবার মন থেকে ভেবে দেখ, তুই নিজেও উত্তর পাবি। ফালতু বুদ্ধি দিবি না তো। আচ্ছা, তোর ভাবার দরকার নেই। তুই পিয়াকে একবার ভালো করে দেখ, ঘুরে ঘুরে দেখ, মনে মনে দেখ, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখ। দেখবি পিয়াকে তোর ঠিকই সুন্দরী লাগবে, আপন আপন লাগবে, নিজের বউ মনে হবে। এমন সময় প্রিয়া রুমে উকি দেয়। দুপুরে খাবার টেবিলে দেওয়া খেতে আসেন। রাব্বি বলে, না পিয়া, আমি এখন খাবো না, খেলেই আগেই বলতাম। আচ্ছা বলে প্রিয়া চলে যেতেই রাব্বি সায়ানকে আর চোখে একবার দেখে। তারপর বলে, প্রিয়া কি শাড়ি পরে থাকে সবসময়? হুম, শাড়িতে তো খুব বেশ মানায়। সায়ান কেন জানি না মেজাজ চড়ে যায়, বলে, দুপুরে খাবি না? যখন যা, বাসায় যা। রাব্বি হেসে বলে, এটুকুতে এত জ্বলা দোস্ত? আবার বলিস প্রিয়া শুধু বন্ধু, তাই নাকি? দূর শালা, তুই বিদায় হ। সায়ান রাব্বিকে বিদায় করে নিজের রুমে এসে বসে। পিয়া তখন আয়নার সামনে বসে হেয়ার ড্রাইয়ে চুল শুকাচ্ছে। সায়ান পিয়ার পিছনে বিছানায় বসে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছে, কিন্তু রাব্বির কথা মাথায় ঘুরতে থাকে। শাড়িতে পিয়াকে বেশ লাগে। মনে হতে সায়ানের মেজাজ চড়ে যায়। শালাকে আর আসতেই দিবি না বাসায়। আর পিয়া আবার রোজ রোজ শাড়ি পরার দরকার কি? বিরক্ত চোখে সে পিয়ার দিকে তাকায়। পিয়া চুলগুলো এলোমেলো হয়ে উড়ে যাচ্ছে হেয়ার ড্রেসের বাতায়। সায়ান দেখতে থাকে। হাতের কিছু কাঁচের চুড়ি পরে পিয়া কপালে ছোট্ট টিপ দেয়। সায়ান চোরা চোখে দেখতে থাকে। পিয়া আয়নার সামনে তাকিয়ে থাকতে দেখে ফিরে তাকায় সায়ানের দিকে। সায়ান সাথে সাথে ল্যাপটপে চোখ বসিয়ে দেয়। পিয়া কিছু না বুঝে বারান্দায় গিয়ে কথা বলতে থাকে। সায়ান আবার পিয়াকে দেখতে থাকে। আসলেই তো পিয়া অনেক সুন্দরী। কি মিষ্টি হাসি, চোখ, ঠোঁট, চুলগুলো কি সুন্দর, কোমর পর্যন্ত লম্বা। বারান্দায় ঝুলন্ত গাছগুলো নাড়তে নাড়তে পিয়া অন্যমনস্ক হয়ে কথা বলছে। হাত উঁচু করে পিয়ার আঁচল উপরে ওঠা, তার অনাবৃত পেট, কোমরের খাঁজ দেখা যাচ্ছে। অনাবৃত কোমরে চোখ যেতে সায়ন শুকনো ঢোক গেল, কিন্তু চোখ সরাতে ভুলে যায়। হঠাৎ দেখে প্রিয়া ইশারায় কি দেখছে জিজ্ঞাসা করে। অমনি সায়ন ভ্যাবাচাকে খেয়ে ল্যাপটপে দেখায়, কিন্তু নিজের চোরা কর্মের ফলে খুব অপরাধী লাগে বলে পরক্ষণে রুম থেকে পালিয়ে যায়। প্রিয়া মুখ টিপে হাসতে থাকে। সায়ান যে ওর কোমর দেখছিল তা প্রিয়া বুঝতে পারে, কিন্তু সায়ানের অপরাজিতে ভ্যাবাচাকা মুখ দেখে হাসি আটকাতে পারে না। মনে মনে বলে, ব্রহ্মচারী একটা। দুপুরে খেতে বসে সায়ান চুপ করে মাথা নিচু করে খায়। প্রিয়ার মজাই লেগে। মা একা একাই বকবক করে চলছেন। হঠাৎ বলে ওঠে, প্রিয়া তুমি রোজ রোজ শাড়ি পরো কেন? প্রিয়া হঠাৎ এমন প্রশ্নে কি উত্তর দেবে বুঝে না। মা অবাক হয়ে বলে, এটা কেমন প্রশ্ন? নতুন বউ শাড়ি পরবে না? তোর ওকে শাড়ি পরা দেখতে ভালো লাগে না? নতুন বউ কি জিন্স ফতুয়া পরে ঘুরবে? আর ঘুরলেও পরে ঘুরবে। এখন নতুন নতুন শাড়ি পরুক, পরে না হয় অন্য কিছু পরবে। আর রোজ রোজ শাড়ি পরতে আমি ওকে বলছি। নতুন বউ শাড়ি পরে ঘোরাঘুরি করে, এটা দেখে আমার মনটা ভরে যায়। তোর কোনো সমস্যা? সায়ন এত লম্বা লেকচার খেয়ে চুপ হয়ে যায়। আমি মুখ টিপে হাসি। বিকেলে সায়নের কাজিনরা আসে। এ বাসাটা এদের আড্ডাখানা। সব মিলে মোট 6 জন। এদের মধ্যে যমজ দুটো বোন আছে। সব কয়টা ইয়াং এবং কাছাকাছি বয়সের। ইংলিশ মিডিয়ামে পড়ে বলে মেয়েগুলো ঠোঁট ফুলিয়ে টঙ্গিলের সুরে কথা বলে। তবে মনের দিক থেকে সব কয়টাই ইনোসেন্ট মিশুক, কিন্তু অনেক বেশি বিচ্ছু। মারামারি, বিছানায় লাফানো, একে অন্যকে ধাক্কা দেওয়া তো জড়িয়ে ধরে। একসাথে কুস্তি লড়া কী করে এরা? এদের ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নাই। আমি খালি চোখ বড় বড় করে এদের কীর্তি দেখি, তবে মজা পাই। সায়ান হয়তো এর জন্য আমার সাথে এত বেশি সাবলীল। কারণ ছাড়া আমার হাত ধরা, আমার গা ঘেঁষে বসা, এসব সায়নের কাছে খুব সহজ ব্যাপার। হয়তো ও আমাকে এদের মতোই ভাবে। সায়ন যেন সব কটার বস। যমজ বন্ধুটা একটু বেশিই দুষ্টু। সায়নের কাছে আদরও এরা বেশি পায়। যত দুষ্টুমি করুক সায়ন এদের কিছুই বলে না। আমি কিচেনে ওদের সন্ধ্যার নাস্তা বানাচ্ছি আর নিচ থেকে উপরের হইচই শুনছি। কাজ শেষ করে আমি কেবল রুমে গিয়ে দেখি যমজ দুটো অন্ধকার রুম থেকে চিৎকার দিয়ে ধাক্কাধাক্কি করে বের হচ্ছে। আমার সাথে ধাক্কা খেতেই দুটো আরও জোরে চিৎকার দিয়ে হাসতে থাকে, আর মুহূর্তে আমার হাতে পাউডার ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আমি কিছু না বুঝে লাইটের সুইচ অন করতেই ওরা সামনে সাদা ভূত আবিষ্কার করি। সায়নের চুল, চোখের পাপড়ি, মুখ সব সাদা হয়ে আছে। সায়নের এমন রূপ দেখে আমি হাসিতে ফেটে পড়ি। সায়নের মুহূর্তে বীর যোদ্ধার মতো আমার হাত থেকে পাউডারের বোতল নিয়ে আমার উপর এলোপাথারি ঢালতে লাগে। আরে আমি কি করলাম? আমার দোষ কোথায়? কে শুনে কার কথা? আমি পালাতে গেলে ও আমাকে পেছন থেকে কাছে টেনে নেয়। তারপর জাপটে ধরে আমার মাথায় পাউডার ছিটাতে লাগে। এক পর্যায়ে সায়নের অজান্তে আমার অনাবৃত পেটে হাত দিয়ে আমাকে চেপে ধরে। এমন করে হয়তো ওর নিজেরই হুঁশ ছিল না। ইলেকট্রিক শক খাওয়ার মতো দূরে সরে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে সরি বলতে বলতে থাকে। আমি চুপ করে থাকি। ধুর, তুমি শাড়ি পরো কেন সবসময়? আমি চাই না তুমি আর শাড়ি পরো, বলে সায়ন বেরিয়ে যায়।
কোথায় আমার গায়ে হাত দিয়েছে বলে আমি রাগ করবো, উল্টে আমাকে বকে সায়ান গজগজ করে চলে গেল। আমি পুরোই বেকুব বনে তাকিয়ে রইলাম। দুদিন ধরে সায়ান পিয়ার সামনে মোটেও ইজি হতে পারছে না। রাব্বি যত নষ্টের মূল। সে পিয়াকে মনে মনে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে বলল। এখন চোখ না চাইলেও মন ঠিকই দেখতে চাই। সেদিন পিয়াকে লুকিয়ে দেখতে গিয়ে ওর কোমরে চোখ আটকে গেল। আর তা পিয়ার চোখে ধরা পড়লো। কি লজ্জা! পিয়া কি ভাবছে কে জানে? ভালোবাসার মানুষ সানজানা, আর সে কিনা চোরা চোখে দেখেছে পিয়াকে। ছি! আর পিয়াও ঝামেলা আছে। শাড়ি পরে নতুন বসে যে ঘুরলে চোখ তো ওদিকে যাবে। পিয়ার তো বোঝা উচিত। আমি রুমে ঢুকে দেখি সায়ান কোমরে তাওয়াল পেঁচিয়ে শাওয়ার শেষে কেবল বের হয়েছে। আমাকে দেখে উল্টো ঘুরে আবার বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে বলে, প্রিয়া তুমি এ রুমে কি করছো? এ রুমে মানে? মানে এ সময়টাতে তুমি কিচেনে আর মায়ের রুমে থাকো, তো আজ এখানে কেন? আমি চেঁচিয়ে উত্তর দেই, আমি থাকি না বলে তুমি দরজা লক না করে এমন নাঙ্গা হয়ে ঘুরবে? ফালতু কথা বলবে না। আমি নাঙ্গা ঘুরছি না। আর বিছানার উপর থেকে আমার কাপড়গুলো দাও, দিচ্ছি। তবে সায়ান, তুমি না একটা আজব চিড়িয়া। তোমাকে চিড়িয়াখানায় রাখা অতি লাজুক প্রাণী ভূষিত করে। সায়ান কাপড় পরে বের হয়ে বলে, আমি মোটো আজব চিড়িয়া নই। এটাকে ভদ্র ছেলে বলে, যা তোমার মতো মিচকা ডাইনি কোনোদিনই বুঝবে না। কি আমি ডাইনি? আর তুমি কি? তুমি একটা ড্রাকুলা। তুমি হাসলে তোমার এই গজদাঁত ড্রাকুলার মতো চিকচিক করে। চুল আঁচড়াতে আঁচড়াতে সায়ান বলে, আমি ড্রাকুলা হলে তুমি কিউট ড্রাকুলা, তোমার মতো না। আর তুমি আবার শাড়ি পরছো কেন? কেন তুমি আমার শাড়ি পরার পেছনে লাগছো কেন? মিসকা ডাইনি আমি? আমি শাড়ি পরি আর আলখাল্লা পরি, তোমার কি দরকার? কি রোজ রোজ শাড়ি পরার? আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না তোমাকে বোঝাতে পারবো না। না পারলে নিষেধ করবে না। তোমার ভালো লাগা না লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। উফ, তুমি কি বুঝছো না? তো বুঝাও। শাড়ির কারণে আমি তোমার সাথে ইজি হতে পারি না। আর ওই দিন কী অঘটন ঘটলো? তাছাড়া শাড়িতে আর কি সমস্যা? শাড়িতে তোমাকে তোমাকে শাড়িতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, তাই আমি চাই না তুমি শাড়ি পরো। একদমে সায়ন এ কথাটা বলে। সাধু বাবা কাচুবাচু চেহারা দেখে আমি হাসতে হাসতে বলি, আমাকে আকর্ষণীয় লাগলে তোমার কোনো সমস্যা হয় নাকি? না না, কিসের সমস্যা হবে? সেটা তো তোমার তো সমস্যা হওয়ার কথা না, তাই না? এক মিনিট, তুমি কি মিন করছো? আমি বলছি, আমি কেন? যে কেউ আকর্ষণীয় হয়ে তোমার সামনে ঘুরলেও তো তোমার সমস্যা হওয়ার কথা না, তাই না? আমি মুখ টিপে হাসি। কেন সমস্যা হবে না? আমি কি পুরুষ মানুষ না? ও তাই, চিন্তার বিষয় তো। যে ছেলে সাঞ্জনার মতো রূপবতী আকর্ষণীয় হট মেয়ের সাথে প্রেম করে অথচ এখন পর্যন্ত একটা চুমু দেয়নি, সে ছেলে তো নিজেই একটা বিরাট সমস্যা। তোমার মুখে কি কিছুই আটকে না প্রিয়া? তুমি না অনেক বেশি স্ল্যাং ওয়ার্ড ইউজ করো। তুমি আসলে একটা মিচকে ডাইনি, আজাইরা। আমি সাদা সত্যি কথা বলি। সায়ন হঠাৎ আমার হাত খপ করে ধরে বলে, সত্যি কথা বলো না? তাহলে আসো, তোমাকে একটা গভীর করে চুমু দেই। তারপর আমি কি পারি কি পারি না যাচাই বাছাই করো। আমি এক লাফে দূরে সরে গিয়ে বলি, সরি সরি সরি, বাবরে, সাধু বাবা তো বহুত খেপেছে। সেটাই, আমি তোমার মতো ফাজিল না, তাই বলে এত ভালো মানুষ মনে করো না আমাকে, বুঝলে? ওকে বস। তো এবার কি সাঞ্জনার সাথে ডেটে গেলে চুমু টুমু দিবেন নাকি, না এবারও সাধু বাবা হয়ে থাকবেন? সায়ন মুখ বাঁকিয়ে বলে, না, এবার আর হাতছাড়া করবো না, কষে একটা চুমু খাবো। আফটার অল আমিও পুরুষ মানুষ। আমি হেসে বলি, সায়ন, কষে কেউ চুমু খায় না, কষে তো চড় খায়। সায়ন চোখ ঘুরিয়ে আমি কষেই চুমু খাবো বলে অফিসের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যায়। আমি হাসি থেমে মন খুব খারাপ হয়ে যায়। আমি কেন এই প্রশ্নটা করলাম? যে উত্তর আমি নিতে পারবো না, তা কেন জানতে চাইলাম? আমি যতই হাসি খুশি সায়ানের সাথে মিশি না কেন, যতই সানজানাকে নিয়ে ঠাট্টা মস্করা করি না কেন, আমি মনে মনে সানজানাকে হিংসে করি। অনেক বেশি হিংসে, কারণ আমি আমার অজান্তেই এই 6 ফুট লম্বা আলোথালো ছেলেটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ছেলেটা টানে আমি এখনও রয়ে গেছি এ পরিবারে। আমার মতো বুদ্ধিমতী মেয়ে কেন এই বোকার জগতে বাস করছে আমি জানি না। প্রেমে পড়লে বুঝি মানুষ এমনই হয়। ঠিক বেঠিক ন্যায় অন্যায় আমার মাথায় আসে না। চোখের রঙিন চশমাটা খুলতে ইচ্ছা করছে না। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসার সব পায়ে ঠেলে সায়ান সানজানার কাছে চলে যাবে, তবুও আমি বোকার মতো ওকে ভালোবাসছি। আমি জানি সায়ানের সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই, তারপরে আমি ওকে আঁকড়ে ধরতে চাইছি। ওর সাথে যে কটা দিন আছি সে কটা দিনেই যেন আমার একান্তই আমার। অফিসের শেষে সন্ধ্যায় রাব্বি ভাইয়ের সাথে সায়ান স্টাডি রুমে বসে গল্প করছে। আমি ভদ্রতা দেখা করে হাই হ্যালো করলাম, কিন্তু খেয়াল করলাম সায়ানের মুখটা যেন অন্ধকার হয়ে আছে।
সে ভোঁতা মুখ করে বসে আছে। অথচ রাব্বি ভাই এসেছে শুনে ও কত খুশি হয়েছিল। ও নিজেই সবসময় বলে রাব্বি ওর প্রাণের বন্ধু। অথচ এখন সায়ানকে দেখে মনে হলো ওর মনের ভিতর চরম অশান্তি চলছে। কি ঘটনা হতে পারে? থাক, দু বন্ধুর ব্যাপার। অতটা মাথা না ঘামিয়ে আমি নাস্তার আয়োজন করতে নিচে চলে যাই। প্রিয়া রুম থেকে সরে গেলে রাব্বি বলে, কিরে, উত্তর দিলি না আমার প্রশ্নে? সায়ন কেমন হাঁসফাঁস করে। কি উত্তর দিবে ও? সাঞ্জনা দেশে ফিরলে সায়ন প্রিয়াকে ডিভোর্স করবে কিনা এমন প্রশ্নের উত্তর সায়ন নিজেও জানে না। সায়ন এখন খুব সুন্দর একটা সময় পার করছে, খুব সুন্দর শ্রেষ্ঠ সময় পার করছে। প্রিয়ার সাথে বন্ধুত্ব ওর জীবনে শ্রেষ্ঠ পর। সেখানে ডিভোর্স কবুল, সমাজ নীতি সব কিছু ছাড়িয়ে সব কিছু ঊর্ধ্বে প্রিয়া। প্রিয়া এক সময় চলে যেতে হবে, সেটা সায়ন জানে, কিন্তু মনকে বোঝাতে পারে না। মনের এ দ্বিধা সায়ন কারোর সাথে শেয়ার করতে পারে না। সায়নের সবচেয়ে কাছের মানুষ এক রাব্বি, আর দ্বিতীয় এই প্রিয়া। কিন্তু প্রিয়া তো আর ওকে নিয়ে অস্থিরতার কথা বলা যায় না। আর রাব্বিটা জানি ইদানিং কেমন হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সায়নের দিকে তাকায়, যেন চোখ দিয়ে তার মন নিংড়াতে চায়। এখন সব প্রশ্ন করে বসে, যার উত্তর সায়ন জানে না বা নিজের কাছেই স্বীকার করতে চায় না। রাব্বি আবার বলে, দেখ সায়ন, তুই যেহেতু ডিসাইড করেছিস তুই সানজানাকে চাস, তো প্রিয়াকে নিয়ে তোর আলাদা কিছু চিন্তা করা উচিত। সায়ন কিছু বলে না। সে কি আসলে সানজানাকে চায় নিজেও বুঝে না। আর প্রিয়াকে নিয়ে আলাদা চিন্তা করবে সে? রাব্বি নিজের মতো বলতে থাকে, প্রিয়াকে ডিভোর্স দিলে যেহেতু ও তোর খুব ভালো বন্ধু হয়ে গেছে, সুতরাং তোর উপর একটা দায়িত্ব থেকে যায়। প্রিয়ার তোর জন্য এত বড় স্যাক্রিফাইস করছে, তোরও তো ওর ভালো মন্দ চিন্তা করা উচিত, তাই না? যদি প্রিয়ার ডিভোর্সের পর আশা করি ঝামেলায় পড়বে না, ও ডাক্তার, দেখতে সুন্দরী, ভালো পাত্র পেয়ে যাবে, তুই ওর জন্য নিজ দায়িত্বে পাত্র দেখিস, বুঝলি? সায়ন দম বন্ধ বন্ধ লাগে। প্রিয়ার বিয়ে, ওর পাত্র কি বলে রাব্বি? শালা কি বন্ধু না দুশ্মন? সবচেয়ে বড় কথা হলো, প্রিয়ার পিছনে লেগেছে কেন? প্রিয়ার ভালো চায় বলে খালি সায়নকে কেন আক্রমণ করে কে জানে? রাব্বি সায়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে থেকে কিছুক্ষণ পর বলে, আমিও কিন্তু পাত্র খারাপ না। তুই আমাকে তোর লিস্টে রাখতে পারিস। তুই তো আমাকে ভালো করে চিনিস। আমি যে প্রিয়ার জন্য বেস্ট হব তা তুই অস্বীকার করতে পারবি না। তাছাড়া আমি তোদের বন্ধুত্ব কখনো বাধা হব না। সা হঠাৎ সায়নের মাথায় রক্ত উঠে গেল। প্রচণ্ড রাগে সে হিতাহিত বলে রাব্বির কলার চেপে ধরে। এই মুহূর্তে প্রিয়ার স্বপ্নপুর সাথে নাস্তা নিয়ে ঢুকে। রাব্বির পরিস্থিতি বুঝে সাথে সাথে হেসে বলে, মারপিট ছাড়া চলতে পারিস না বুঝি দোস্ত? এখন বিয়ে করছিস, বউর সামনেও পিটাবি? সায়ন প্রিয়াকে দেখে চুপ হয়ে যায়। স্বপ্নবু চলে গেলে রাব্বি বলে, প্রিয়া, তুমি কি প্রতিদিন শাড়ি পরো? এই যুগে কেউ শাড়ি, বিয়ের পর এত শাড়ি পরে না। তোমার ব্যাপারটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে আমার বউকে রোজ শাড়ি পরে থাকতে বলবো। প্রিয়া একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাব্বির কথাগুলো জানি কেমন, মুখে বলে এক কথা কিন্তু চোখে অন্য কিছু খেলা করে। ঠিক বুঝতে পারে না প্রিয়া। প্রিয়া রুম থেকে বের হয়ে গেলে সায়ন অসহায় চোখে রাব্বির দিকে তাকায়। তুই কেন এমন করছিস রাব্বিস? এমন কথা কেন বলছিস যার জন্য আমি তোর কলার চেপে ধরলাম? রাব্বির চেহারায় খুব আলাভোলা ভাব এনে বলে, আসলেও তো তুই কেন আমার কলার চেপে ধরলি দোস্ত? আমি তো বুঝাইলাম না, তুই কি বুঝিস? রাব্বি আবার সায়নের দিকে তীক্ষ্ণভাবে তাকায়। রাব্বির ফালতু অভিনয় দেখে সায়ন মুখ শক্ত করে বসে থাকে। আজ আসি দোস্ত, তুই চিন্তা করে বের কর তুই কেন রাগ করলি। ইদানিং আমার কথায় কেন তোর এত রাগ ওঠে? উত্তর পেলে আমাকে জানাস। এটা মনে রাখবি সব সময়। আই অ্যাম অলওয়েজ ফর ইউ দোস্ত, এখন যাই। রাব্বি চলে গেলে সায়ন ওভাবেই বসে থাকে। রাব্বিকে তার বিরক্ত লাগছে। আর এই বিরক্ত লাগার কারণ নিজের উপর নিজেই রাগ। রাব্বি কেমন ছেলে তা তো সায়নের চেয়ে ভালো কেউ জানে না। রাব্বি পাত্র হিসেবে ভালো সেটা বলার অবকাশ থাকে না, বরং সায়নের চেয়েও ভালো। কোনো বিপদে আপদে রাব্বি সবসময় সায়নের আশ্রয় হয়েছে। অন্যদিকে সায়ন কখনো কাউকে আশ্রয় দিতে জানে না, নিজেই নার্ভাস হয়ে আশ্রয় খুঁজে। কিন্তু অদ্ভুতভাবে আজ নিজের বন্ধুটাকেই খুব বিরক্ত লাগছে। প্রিয়াকে নিয়ে রাব্বির এত আগ্রহ সায়ন কোনোভাবেই নিতে পারছে না। প্রিয়ার কথা মনে হতে সায়নের অস্থিরতা আরও বেড়ে যায়। অনেকটা ছুটে সে নিজের রুমে যায় পিয়ার খোঁজে। পিয়ার রুমেই বসাই ছিল। সায়ানের কিছুক্ষণ একথা সে কথা বলে, তারপর জিজ্ঞাসা করে, পিয়া, তোমার ফিউচার প্ল্যান কি? পিয়া সায়নের দিকে না তাকিয়ে বলে, কোনো প্ল্যান জানতে চাও? কেরিয়ার নিয়ে কি ভাবছো সেটা, না তোমার সাথে ডিভোর্সের পর কি করবে? পিয়া সরাসরি পয়েন্টে চলে আসায় সায়ন নিজেই বোকা বনে যায়। এরপর আর কি প্রশ্ন করবে বুঝে পায় না। পিয়া নিজেই বলে, তোমাকে ডিভোর্সের পর কয়েকদিন সব কিছু থেকে ছুটি নিব, নিজের মতো থাকবো, নিজে নিয়ে ভাববো, তারপর চাকরি, পড়াশোনায় ডুব দেবো। আর বিয়ে, হ্যাঁ ওটাও করব, তবে এবার প্রেম করে বিয়ে করব। আর স্যাটেল ম্যারেজে রিস্কে যাব না। ন্যাড়া বেলতলায় একবারে যায়, কি বলো? সায়নের মুখ শুকনো করে হাসার চেষ্টা করে। 2 বছর প্রেম করে আমার পুরনো দিওয়ানা বানিয়ে তারপর বিয়ে করব। এমন ছেলেকে বিয়ে করব যে তোমার মতো আমার শাড়ি পরা নিয়ে
প্রতিদিন পটপট করবে না, বরং আমাকে শাড়ি পরা দেখলে আদর আহ্লাদ করবে। আর তোমার মতো আলাভোলা ছিচকাদুনে তো আর চাইই না। এবার স্ট্রং মেন্টালিটির ছেলে বিয়ে করব, যার কাঁধে মাথা রেখে আমি নিশ্চিতে জীবন কাটাতে পারবো, বুঝলে? শায়ন মাথা নিচু করে বসে আছে। পিয়ার কথা শেষ হলে সে চুপ করে রুম থেকে বের হয়ে যায়। পিয়া চুল আঁচড়াতে আঁচড়াতে খেয়াল করে না, সায়ান বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেরিয়ে গেছে। সায়ান আজ বাইরে অযথা হেঁটে বেড়াচ্ছে, কোথাও শান্তি পাচ্ছে না। মনের মধ্যে কি এক যন্ত্রণা, চিনচিনে ব্যথায়, কেমন এক হিংসা অনুভূতি। মনে অসংখ্য প্রশ্ন, কিন্তু উত্তর জানা নেই। অশান্ত মন সমাধান না পেয়ে সবচেয়ে আশ্রয়ের জায়গা পরম বন্ধুর কথাই মনে পড়ল সায়ানের। অবশ্যই সে উদ্দেশ্যেই রওনা দিল। আজ রাব্বির বাসায় কেউ নেই। বাবা মা আজ সকালে বোনের বাড়ি রাজশাহীতে বেড়াতে গেছে। রাব্বি একা একা টিভি দেখছে আর সায়নের কথা ভাবছে। আজকের ডোজ সায়নের জন্য হয়তো বেশি হয়ে গেছে। সায়ন কতটা হজম করতে পারবে কে জানে, কিন্তু ওর মগজ ক্লিয়ার না হওয়া পর্যন্ত রাব্বি হাল ছাড়বে না। অল্প দিনের ভালো লাগা আর সত্যিকারের ভালোবাসা যে এক না, তা সায়ন বুঝে না। পিয়া যে সায়নের হৃদয়ের বিশেষ জায়গা দখল করে আছে, তা ওর অনুভব করা উচিত। সায়ন আর সানজিদা নিজেদের ভালো লাগা ভালোবাসায় জড়িয়েছিল, সেখান পর্যন্ত সব ঠিক ছিল। হয়তো তা সামনে এগোতো কিংবা হোঁচট খেয়ে পড়তো, কিন্তু ঝামেলা বাদে সায়নের এমন হঠাৎ বিয়ে হওয়া আর হুট করে পিয়া সায়নের জীবনে চলে আসা। পিয়া শুধু আসেনি, ওর বন্ধুত্বপূর্ণ আচরণে সায়নের হৃদয়ের অন্তর গেঁথে গেছে, যা সায়ন মোটেও অনুধাবন করতে পারছে না। পিয়ার প্রতি সায়নের যে মুগ্ধতা আর কারো প্রতি সায়ন দেখায়নি, এমনকি সানজানার বেলায়ও না। সানজানার সাথে শুধুমাত্র কমিটেড বলে সে যদি পিয়াকে সারিয়ে সানজানাকে বেছে নেয়, তবে সায়ন জীবনে চরম ভুল করবে। সানজানার মাঝে যে বারবার পিয়াকে খুঁজবে, কলেজে সানজানাকে নিয়ে সুখী হতে পারবে না। অন্যদিকে পিয়াকে চোখের আড়াল করলেও মনের আড়াল করতে পারবে না সায়ান। সায়ান একটা বড় ডিসিশন, সে আজ নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারবে না। অন্যের ডিসিশন নিজের করে নেই। সানজানা ওকে ভালোবেসেছি বলেছে, ব্যাস, সায়ন ওটাকেই ভালোবাসা ধরে নিয়েছে। অথচ সত্যিকারের ভালোবাসা ওর সামনে ওকে বারবার ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বোকাটা টেরই পাচ্ছে না। এবার অন্তত নিজের অনুভূতিটা নিজে বুঝুক, নিজের থেকে সিদ্ধান্ত নিক সে আসলে কী চায়। হঠাৎ কলিং বেল বাজায়, রাব্বির চিন্তায় ছেদ পড়ল। এখন আবার কে আসলো ভেবে বিরস মুখে দরজা খুলে দেখে সায়ন দাঁড়িয়েছে, চোখ লাল, বিমর্ষ মুখ। কিছুক্ষণ আগে দেখা চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই, যেন এইমাত্র যুদ্ধে হেরে যাওয়া পরাজিত সৈনিক নত মাথায় দরজায় এসে দাঁড়িয়েছে। সায়ন, তোর কী হয়েছে? বলতে সায়ন রাব্বিকে ধূপ করে জড়িয়ে ধরে বলে, কিছু না। রাব্বি বুঝতে থাকে, তবে সায়নের মনে ঝড় বইছে। আজ রাব্বি তার একমাত্র আশ্রয়। রাত 11টা বাজে, কিন্তু সায়ন ঘরে ফেরেনি। আমি কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু সায়ন কল রিসিভ করছে না। এদিকে মা রাতের খাবার সময় সায়নের কথা জিজ্ঞাসা করে। আমি মিথ্যে করে বলছি যে সায়ন বন্ধুর বাসা আছে, অথচ আমি নিজেও জানি না সায়ন কোথায়। আমার ধীরে ধীরে টেনশন বাড়তে থাকে। সায়নের মধ্যে খামখেয়ালি বেশি, কিন্তু ও তো এত কেয়ারলেস নয়। মোবাইল রিং হচ্ছে, সায়ন কল দিয়েছি। আমি ঝটপট ফোন ধরতে ওপাশ থেকে রাব্বি ভাই বলে, প্রিয়া, আমি রাব্বি, সায়ন আমার সাথে আছে। রাব্বি ভাই, সায়ন কি একবারও জানাতে পারতো না আপনার সাথে আছে? এটা কেমন কাজ হলো? হ্যাঁ পারতো, কিন্তু হয়তো ওর মাথা কাজ করছিল না। মানে? পিয়া, সায়ন ঘর থেকে বের হওয়ার আগে তুমি কি ওকে কিছু বলেছিলে? আমার মনে পড়ে, আমি ডিভোর্সের পর কি করব, কেমন ছেলে বিয়ে করব, এসব রং লাগিয়ে সায়নকে বলেছিলাম, কিন্তু এসব তো রাব্বি ভাইকে বলা যাবে না। আমি উত্তর না দিয়ে চুপ থাকলাম। পিয়া, আমি তোমাকে কিছু বলবো, হয়তো একটু লম্বা হবে, কথাগুলো তুমি মন দিয়ে শুনবে। পিয়া, আমি কিন্তু সানজানার কথা জানি। আমি এও জানি তোমার আর সায়নের ডিলের কথা। সুতরাং তুমি আমার কাছে কিছু লুকিও না। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি জানি বা বুঝি, সেটা হলো তুমি সায়নকে ভালোবাসো। আমার ভেতরটা ধক করে উঠলো। আমার মনের গহীনে গোপন কথাটা রাব্বি ভাই কীভাবে বুঝলো? রাবি ভাই আবার বলল, প্রিয়া, আন্টির অসুস্থতার অপেক্ষায় তুমি রয়ে গেছো, কিন্তু আন্টি তো এখন পুরোপুরি সুস্থ, তাই না? তুমি তারপরেও রয়ে গেছো, সাথে মন দিয়ে সবাইকে আপন করে সংসার করছো। বিয়ে করে জামাইয়ের বন্ধুর মতো হতে পারো, কিন্তু শুধুমাত্র বন্ধু হয় না প্রিয়া। তুমি সায়ান কেউ কারো শুধুমাত্র বন্ধু নও। তোমরা নিজেরাও জানো না তোমরা একে অপরকে ভালোবাসো। আমি ঝটপট বললাম, না না, আমি সায়ানকে ভালোবাসি না। আমি আসলে ও আমার। প্রিয়া, আমি চাই তুমি এভাবে তোমার ভালোবাসার কথা অস্বীকার করো। তুমি সায়ানকে কোনোভাবেই তোমার ভালোবাসার কথা জানাবে না, তাহলে সে ফেঁসে যাবে। সানজানাকে সে যেভাবে কষ্ট দিতে চাইছে না, সেভাবে তোমার ভালোবাসার কথায় সে তোমাকে কষ্ট দিতে পারবে না। আর এ দোটানায় সে যদি তোমাকে বেছে নেয়, তবে ওর মনে সারা জীবন একটা অপরাধবোধ থাকবে সানজানার প্রতি। সেটা তোমার আর সায়নের কারোর জন্য সুখকর হবে না। প্রিয়া, আমি চাই সায়ন নিজের থেকে অনুভব করুক, নিজের থেকে সিদ্ধান্ত নিক সে কী চায়, কি তার কাছে মূল্যবান। সায়ন আমার কাছে সারাক্ষণ তোমার গল্প করে। গল্প করার সময় ওর চোখ মুখ উজ্জ্বল হয়।
তোমার প্রতি ওর অনুভূতিগুলো খুবই শুধুই সুন্দর। তুমি কি খেয়াল করছো পিয়া, সায়ান তোমার আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করে। ওর সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি আছো। তুমি ওর সাথে সবসময় আছো বলে সে হয়তো সেটা বুঝতে পারছে না, যে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। সত্যি কথা কি, সে তো সিদ্ধান্ত আসতে চাইছে না। তার কাছে দিন তো ভালোই হচ্ছে, এমন একটা ব্যাপার। হেয়ালিপনা ওর মধ্যে খুব প্রকট। আজ আমি তোমাদের বাসায় ওকে কিছুক্ষণ পুড়িয়েছি, যেমন সোনা পুড়িয়ে খাঁটি করে সেইভাবে। সেই পোড়া মনে তুমি হয়তো আরও আঘাত করছো, যাও নিতে পারেনি। তাই সে বিক্ষিপ্ত মনে এখানে এসে বসেছিল। আমাকে কিছু বলেনি, শুধু ঝিম মেরে বসেছিল। আমি বুঝেছি কিছু একটা হয়েছে ওর মনে, আর সেটা অবশ্যই তোমাকে নিয়ে। আমি চুপ করে রাব্বি ভাইয়ের কথাগুলো শুনছিলাম। এত ভালো লাগছিল সায়ান আমাকে ভালোবাসে, ওর অস্তিত্ব যে শুধুই আমি, এও সম্ভব। রাব্বি ভাইয়ের কথাগুলোকে আসলেই সত্যি। রাব্বি ভাই এবার উসখুস কণ্ঠে বললেন, পিয়া, এতক্ষণ যা বললাম তা মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে এখন যা বলবো দয়া করে তুমি রাগ করবে না পিয়া। জানি না আমাকে তুমি পেটাতেও পারো। এটা কেন বলছেন? কি হয়েছে? দেখো পিয়া, আমি শুনেছি তুমি একটু রাগী। প্লিজ আমাকে কিছু বলো না। আমার কোনো দোষ নেই। আমি জানতামও না সায়ন এমন কাজ করবে। আমার অস্থিরতা লাগা শুরু করছে। কি হয়েছে সায়নের? আপনি এভাবে বলছেন কেন? পিয়া, মানে হয়েছেটা কি? তোমার সায়ান টাল হয়েছে কি? প্লিজ প্লিজ রাগ করো না। তুমি আগে কথা শোনো। আমার বাসায় অনেক দিন ধরে একটা ছিল, দু বন্ধু একসময় আয়েশ করে খাবো বলে রেখেছিলাম। আমাদের দুজনে কিন্তু ওসবের অভ্যাস নেই। ওটাই বন্ধুদের একটা মজা করে গিফট করেছিল। ওটা কোথায় রাখা সায়ন্তা জানতো। আমি কিচেনে ছিলাম আর গাধাটা ওটা বের করে বেশ খানিকটা গিলে ফেলেছে। ভেবেছিল হয়তো সিনেমার মতো টাল হয়ে ভাব ধরবে, কিন্তু শালা বমি করে আমার পুরো রুম ভাসিয়ে দিয়েছে। আমার পুরো রুমে শুধু বমি আর বমি। আমি এখন সায়নকে সামলাবো নাকি বমি পরিষ্কার করব? খুব বিপদে পড়ছি। ঘরে কেউ নেই, ইভেন কোনো বুয়া নেই। তুমি আমার পরিস্থিতি বুঝছো? আমি কি বলবো, আমার মাথা কাজ করছে না। আমি কি রাব্বি ভাইয়ের উপর রাগ করব না সায়ানের জন্য অস্থির হব? আমি কি করব? আমি শুধু বললাম, শায়ানকে এখনই বাসায় দিয়ে যান। প্রিয়ার রুমের অবস্থা খুব শোচনীয়। একটু গুছিয়ে নেই, দুবার পরিষ্কার করছি, এখন আবার করতে হবে। একটু পর নিয়ে যাচ্ছি। না, আপনি এক্ষুনি নিয়ে আসেন, পরিষ্কার পরে করবেন। রাব্বি ভাই কাতর হয়ে বললেন, প্রিয়া প্লিজ একটু পর দিয়ে যাই। না না, এক্ষুনি। আমার শেষ কথা। আর আপনি না সায়ানকে সবসময় আগলে রাখেন, এই আপনার আগলে রাখা? ধুর ধুর শালা, আবার বমি করছে। প্রিয়া, আমি ওকে আনছি, এক্ষুনি আনছি। তুমি ঠিক আপদ আগে সরানো উচিত। ধুর। রাবি ভাই বাসার নিচে এলে আমি চুপি চুপি বের হয়ে সায়ানকে গাড়ি থেকে নামিয়ে রুমে আসি। 6 ফুট লম্বা শরীর দোতলা পর্যন্ত ধরে আনা, তাও সবার অগোচরে আমার জন্য একটু কষ্টকর। পুরো সময় সায়ান বিড়বিড় করে গান গাইছিল আর হাসছিল। আমার দেখা জীবনের প্রথম মাতাল, তাও সেটা সায়ান। রুমে এনে সায়ানকে শাওয়ার নিতে ঢুকেই। শাওয়ার ছেড়ে ওটার নিচে বসিয়ে বলি, চুপচাপ এখানে বসে থাকবে, ঠিক আছে? সায়ান ঢুলুঢুলু চোখে হেসে বলে, আমার প্রিয় সোনা, তুমি যা বলবে তাই হবে। আমি বুঝি সায়ান নিজের মাঝে নেই। আমি চোখ ঘুরে কপর রাগ দেখিয়ে বেরিয়ে আসি। অনেকক্ষণ ধরে সায়ান নিচ্ছে, সাথে উচ্চস্বরে মোকাব্বেল মোকাব্বেল ও লায়লা বলে গান করছে। সে গান বদলে এখন গাইছে ড্যাম ডাম ডাম ডিগা ডিগা। আমি মুখ টিপে হাসতে থাকি। দরজার এপাশ থেকে সায়ন, অনেক হয়েছে, এবার বের হও। সে দরজা খুলে মাথা বের করে আবার হাসি মুখে বলে, এভাবে বের হয়। আমার গায়ে তো কিছু নেই। আমি জলদি দরজা টেনে ধরে বলি, দাঁড়াও দাঁড়াও, খবরদার বের হবে না, আমি তোমার ট্রাউজার দিচ্ছি। সে উচ্চস্বরে ওপাশ থেকে বলে, ওকে আমার প্রিয় সোনা। ট্রাউজার পরে খালি গায়ে সায়ন যখন বের হয়ে আসে, তখন আমার স্বাভাবিকভাবে লজ্জা পাওয়ার কথা, কিন্তু লজ্জা পাওয়া বাদ দিয়ে ওকে সামলানোটা আমার জন্য বেশ জরুরি। সায়নের মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে, পুরো গা ভিজে গেছে। আমি তাড়াতাড়ি ওর মাথা মুছে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অত লম্বা মানুষের মাথা মোছা বেশ কঠিন। তাই ওকে বিছানায় বসে কোনোভাবে আগে টি শার্টটা পরাই, তারপর মাথা মুছি। শান বারবার বিছানায় ঢলে পড়তে চায়, আর আমি টেনে ধরি। শেষে ও নিজেই আমার কোমর জড়িয়ে ধরে ওর মুখ আমার পেটে চেপে ধরে রাখে। ওর নিঃশ্বাসের শিহরণ আমার মাঝে শিহরিত হয়। আমার হাত কাঁপতে থাকে। নিজেকে অনুভূতি দমন করে আমি ওর ভেজা মাথা মোছায় ব্যস্ত থাকি। সায়ন আমার কোমর জড়িয়ে ধরে মুখ তুলে বলে, পিয়া শোনা, গান শুনবে? তুমি তো কখনো গান গেয়েই যাচ্ছ। না, ওগুলো না, তোমার জন্য অন্য গান, খুব রোমান্টিক গান, গাও শুনি। সায়ন গুনগুন করে গান ধরে। কিছু লাইন আমি বুঝতে পারি, তো কিছু লাইন বাতাসে ভেসে যায়। দূরে গেলেও এটা সত্যি, তুমি আমারই, শুধু আমারই, শুধু আমারই। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। অল্প কিছু লাইন, কিন্তু আমি মুগ্ধ হয়ে শুনি। সায়ন হঠাৎ বিছানায় ধপ করে পড়ে দুহাত দিয়ে ছড়িয়ে শরীর কাঁপিয়ে নিঃশব্দে হাসতে থাকে। উফ,
এই মাতাল আমি কীভাবে সামলাবো? সায়ন বালিশ পর্যন্ত নেওয়ার যুদ্ধে আমি নামি। আর শাড়ি পরার জন্য নিজের উপরই খুব বিরক্ত লাগছে। আগে শাড়ি পাল্টে জামা পরা উচিত। এত বড় মানুষটাকে শাড়ি পরে অবস্থায় টেনে টেনে বালিশে শুয়ে আমি যেন হাঁপিয়ে যাই। কিছুক্ষণ দম নিয়ে উঠতে গেলে অমনি সায়ান আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আমার উপরে ঝুঁকে আসে। আমি এমন আকস্মিকতায় একেবারে হতভম্ব হয়ে পড়ি। সায়ান হঠাৎ করে আমার এতটা কাছে আসে, আমি ওর শ্বাসের উষ্ণতায়, ওর গায়ের গন্ধ সব অনুভব করতে পারি। আমি নিজেই যেন শ্বাস নিতে ভুলে গেছি। আমার দিকে তাকিয়ে সায়ন মিটমিট করে হাসছে। এত নির্মল যে হাসি, আমি ওর নতুন করে আবার প্রেমে পড়ে যাই। আমার চুলে, আমার গালে সে আলতো করে আঙুল ছুঁয়ে দিচ্ছে। আমি ক্রমে ওর ছোঁয়াতে বিগলিত হতে থাকি। কি যেন ভেবে ওর হাসি মুখ হঠাৎ মলিন হয়ে যায়। পিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ওর কণ্ঠে এত মায়া জড়ানো, শুধু আমি চেয়ে থাকি। তুমি অন্য কারোর জন্য শাড়ি পরবে পিয়া? অন্য কারো কাঁধে মাথা রাখতে চাও? আমি কি এতটাই অযোগ্য? বলো পিয়া। তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না পিয়া। আমার চোখ ভিজে আসে। কি করে বলি? আমি তোমারই অপেক্ষায় আছি সায়ন। তুমি শুধু হাত বাড়াও। প্লিজ বলো প্রিয়া, তুমি যাবে না? আমি মন্ত্রমুগ্ধের মতো বলি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না সায়ন। সায়ন চোখ আবার আনন্দে ফুটে ওঠে। ওর আঙ্গুল আমার গাল ছুঁয়ে ঠোঁটে এসে থামে। আমার বুকের ধূপ ধূপ শব্দ বেড়েই চলছে। সায়ন আমার খুব কাছে এসে ঝুঁকে আসে। আরও কাছে এসে ঠোঁটে ঠোঁট ছুঁতে চায়। আমি চোখ বন্ধ করে সে আবেশ নেওয়ার জন্য পুরো প্রস্তুত হই। পরক্ষণে মনে হয়, এ আমি কি করছি? মাতাল তো সায়ন হয়েছে, আমি নি। আমি কেন তাতে সায় দিচ্ছি? এখন সায়ন যা করছে আগামীকাল ওর মনে নাও থাকতে পারে। এমনকি এই ঘটনার জন্য সে সরি ফিল করতে পারে। আমি এক ঝটিকায় সায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সায়ন পাশে বালিশে পড়ে বিড়বিড় করে গান গাইতে থাকে। ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? একসময় ঘুমিয়ে পড়ে। শুধু আমারই। প্রথম পর্ব গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।